হুম ধরা যাক পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো আর সাধারণ মানুষদের মধ্যে পার্থক্য আসলে কোনো জন্মগত মেধা বা অগাধ টাকার নয়। বিষয়টা তো সেরকমই মনে হয়। হ্যাঁ, যদি এমন হয় যে এই বিশাল পার্থক্যের পেছনে মূল কারণ হল মানুষের মস্তিষ্কে ঘাপটি মেরে থাকা ৫টি অত্যন্ত ক্ষতিকর চিন্তা। ওয়াও! ক্ষতিকর চিন্তা মানে যেগুলো আমাদের আটকে রাখে। একদম, যে চিন্তাগুলো দিনের পর দিন আমাদের অজান্তে আমাদের সম্ভাবনাগুলোকে গলা টিপে মেরে ফেলছে। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমন একটি বিষয় নিয়েই বিশ্লেষণ করতে যাচ্ছি। হ্যাঁ, আর আজ আমাদের মূল ফোকাস হচ্ছে বুকবাজ নামের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে পাওয়া একটি চমৎকার অডিও বুকের সারাংশ। ঠিক, তবে আমাদের আজকের লক্ষ্য শুধু এই ৫টি ক্ষতিকর চিন্তার তালিকা তৈরি করা নয়, বরং সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চিন্তাগুলোর পেছনের মনস্তত্ত্ব বোঝা। এবং শুধু বোঝাই নয়, সফলতার একটি প্র্যাকটিক্যাল রোড ম্যাপ তৈরি করা। হ্যাঁ, এই রোডম্যাপের পরিবর্তনের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত এবং কিভাবে নিয়মিত চর্চার মাধ্যমে তা ধরে রাখা যায়, আমরা মূলত সেটাই খুঁজে বের করব। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। এই আলোচনাটির সবচেয়ে চমকপ্রদ দিক হল সোর্সটি সফলতাকে কোনো বাহ্যিক অর্জন হিসেবে দেখায়নি। মানে শুধু বাইরের সাকসেসের কথা বলছে না। একদমই না। এটি সম্পূর্ণভাবে মানুষের ভেতরের মানসিক রূপান্তরের উপর জোর দেয়। কারণ আমরা সাধারণত মনে করি আমাদের স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হল সমাজ বা অর্থনীতি। হ্যাঁ, বা ধরুন সুযোগের অভাব। ঠিক বলেছেন। কিন্তু বাস্তব সত্য হল সবচেয়ে শক্তিশালী শিকলগুলো বাইরের পৃথিবীতে থাকে না, থাকে মানুষের নিজেদের মনের ভেতরে। হুম সেই অদৃশ্য শিকলগুলোর মনস্তত্ত্ব যদি আমরা বিশ্লেষণ করতে যাই, মানে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হলো মানুষের সবচেয়ে আদিম একটা ভয়। মানুষ কি বলবে বা সামাজিক বিচারের ভয়, তাই তো? একদম, সোর্স অনুযায়ী এই একটি মাত্র চিন্তায় মানুষের কমফর্ট জোনের বাইরে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু এর পেছনের কারণটা আসলে কি? কেন অন্য মানুষের মতামত আমাদের এতটা প্রভাবিত করে? হুম যদি আমরা বিবর্তনবাদের দৃষ্টিকোণ থেকে দেখি, প্রাচীনকালে মানুষ যখন দলবদ্ধভাবে বাস করত তখন সমাজ থেকে বিতাড়িত হওয়ার অর্থ ছিল নিশ্চিত মৃত্যু। হ্যাঁ, একা তো জঙ্গলে টিকে থাকা বা শিকার করা সম্ভব ছিল না। ঠিক। তাই আমাদের মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যেন সমাজ আমাদের গ্রহণ করে। আজও কেউ যখন নতুন কোনো উদ্যোগ নিতে যায়, কেউ সমালোচনা করলে আমাদের মস্তিষ্ক সেটিকে আক্ষরিক অর্থেই একটি অস্তিত্বের সংকট হিসেবে ধরে নেয়। ওয়াও! এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি কিন্তু সোর্সের মূল সুরের সাথে দারুণভাবে মিলে যায়। হ্যাঁ, কারণ এই বিবর্তনমূলক ভয়ের কারণেই মানুষ তার নিজের স্বপ্নগুলোকে বলি দেয়। মানুষ মনে করে স্রোতের বিপরীতে হাঁটলে সমাজ তাকে প্রত্যাখ্যান করবে। আর এই সামাজিক চাপ মোকাবেলার জন্যই সোর্সটিতে সেলফ বিলিফ বা নিজের ওপর গভীর বিশ্বাস তৈরি করার কথা বলা হয়েছে। কিন্তু এটি কোনো ফাঁকা আত্মবিশ্বাসের বলি নয়। যখন একজন মানুষ তার লক্ষ্যের পেছনের আসল কারণটা খুব স্পষ্টভাবে জানে, তখন বাইরের মানুষের সমালোচনা একটি নীরব কোলাহলে পরিণত হয়। এটা অনেকটা সাঁতার শিখতে চাওয়ার মতো, কিন্তু পানিতে নামতে ভয় পাওয়া কারণ অন্যরা হাসাহাসি করতে পারে। দারুণ একটি উদাহরণ। তো এখানে প্রশ্ন হলো, যখন চারপাশে সবাই শুধু সমালোচনা করে, তখন একজন মানুষ কিভাবে নিজের ওপর সেই বিশ্বাস ধরে রেখে সাপোর্টিভ সার্কেল খুঁজবে? এখানেই সমমনা মানুষদের একটি বলয় গড়ে তোলার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চারপাশে সবাই হয়তো বুঝবে না, কিন্তু এমন কিছু মানুষ খুঁজে বের করা প্রয়োজন যারা অন্তত এই নতুন যাত্রার মনস্তত্ত্বটা বোঝে। হ্যাঁ, আর এই সামাজিক বিচারের ভয় থেকেই জন্ম নেয় আমাদের মানসিকতার দ্বিতীয় সবচেয়ে বড় বাধা। ব্যর্থতার ভয়। একদম, কারণ আমরা জানি আমরা যদি ব্যর্থ হই তবে সমাজ আমাদের দিকে আঙ্গুল তুলবে। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল সোর্সিটিতে ব্যর্থতাকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তা প্রচলিত চিন্তাধারা থেকে সম্পূর্ণ আলাদা। আমরা তো সবাই ছোটবেলা থেকে থমাস এডিসনের লাইট বাল্ব আবিষ্কারের গল্পটি শুনে আসছি, তাই না? আমরা জানি যে তিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন। ঠিক। সাধারণ মোটিভেশনাল আলোচনায় বলা হয় এডিসনের অধ্যবসায় ছিল অসীম, কিন্তু সোর্সটি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখছে। মানে শুধু চেষ্টা চালিয়ে যাওয়ার বাইরেও কিছু আছে। হ্যাঁ, এখানে আসল শিক্ষণীয় বিষয়টি হল তার ডেটা সংগ্রহের পদ্ধতি। এডিসন যখন হাজারবার ব্যর্থ হলেন, তিনি সেগুলোকে পরাজয় হিসেবে দেখেননি। তাহলে তিনি কিভাবে দেখেছিলেন? তার কাছে ওগুলো ছিল ১,০০০টি ডেটা পয়েন্ট।
তিনি একটি চমৎকার ফ্রেমওয়ার্ক তৈরি করেছিলেন, যেখানে প্রতিটি ভুল প্রচেষ্টা তাকে বুঝিয়ে দিচ্ছিল কোন উপাদানটি কাজ করবে না। অর্থাৎ তিনি ব্যর্থ হচ্ছিলেন না, তিনি সফলভাবে অসম্ভাব্য বিকল্পগুলোকে বাতিল করছিলেন। একদম। একইভাবে J.K. রাউলিংয়ের হ্যারি পটার অসংখ্যবার প্রত্যাখ্যাত হওয়ার ঘটনাটিও সোর্সে উল্লেখ করা হয়েছে। সমাজ তো সাধারণত প্রত্যাখ্যান বা ব্যর্থতাকে সবকিছুর চূড়ান্ত শেষ বলে ধরে নেয়। হ্যাঁ, কিন্তু সফল মানুষেরা বুঝতে পারেন যে ব্যর্থতা হলো একটি সাময়িক বিপত্তি বা টেম্পোরারি সেটব্যাক। এটি আসলে একটি ফিল্টার, যা যাচাই করে দেখে একজন মানুষ তার লক্ষ্যের প্রতি কতটা নিবেদিত। আর এই ব্যর্থতার ভয় থেকে বাঁচতে মস্তিষ্ক এক অদ্ভুত ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরি করে। মস্তিষ্ক আমাদের বোঝায় যে কাজটা শুরু করা ঠিক হবে না, কারণ এখনও সবকিছু নিখুঁত হয়নি। আর এভাবেই আমরা তৃতীয় বাধায় এসে পড়ি, সঠিক সময়ের অপেক্ষা এবং পারফেকশনিজম। মানুষ ভাবে আরেকটু অভিজ্ঞতা হোক, অর্থনীতি আরেকটু স্থিতিশীল হোক, তারপর শুরু করা যাবে। আর এটি হলো সবচেয়ে বড় মরীচিকা। সোর্সটিতে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে পারফেক্ট টাইম বলে বাস্তবে কিছুর অস্তিত্ব নেই। মানে সময় নিজেকেই তৈরি করে নিতে হয়। অ্যাকশন ইজ এভরিথিং। ঠিক বলেছেন। পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা আসলে কাজের প্রতি একনিষ্ঠতা নয়, বরং এটি হলো সমালোচনা থেকে বাঁচার একটি অত্যন্ত সুনিপুণ মানসিক ঢাল। নিখুঁত হওয়ার অপেক্ষা মানুষকে স্থবির করে দেয়। হ্যাঁ, সোর্সের সূত্র ধরে এখানে একটি দারুণ নিয়ম উঠে আসে, ৮০% রুল। ৮০% রুল, এটা একটু বুঝিয়ে বলবেন? কোনো কাজের ৮০% প্রস্তুতি থাকলেই তা শুরু করে দেওয়া উচিত, কারণ বাকি ২০% ঘাটতি কখনোই শুধু থিওরি বা বই পড়ে পূরণ করা সম্ভব নয়। এটি কেবল কাজের মাধ্যমে শেখা যায়। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। যদি আমরা এই ৮০% নিয়মের গভীরে যাই, কারো মনে প্রশ্ন জাগতেই পারে, কেউ যদি অসম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে, তবে কি ভুল হওয়ার ঝুঁকি বেড়ে যায় না? মিস্টেক বা ভুল করা কি সফলতার পথে বাধা নয়? এটি একটি অত্যন্ত যৌক্তিক শঙ্কা, কিন্তু সোর্সের আলোকে এর উত্তর হল রিয়েল ওয়ার্ল্ড ফিডব্যাক বা বাস্তব দুনিয়ার প্রতিক্রিয়া। অর্থাৎ কাজ শুরু করলেই আসল ভুলগুলো ধরা পড়ে। একদম। যখন কেউ কাজ শুরু করে, কেবল তখনই সে বুঝতে পারে তার পরিকল্পনার কোথায় গলদ আছে। বদ্ধ ঘরে বসে করা নিখুঁত পরিকল্পনা বাস্তব বাজারের সংস্পর্শে আসামাত্রই ভেঙে পড়তে পারে। তার মানে মিস্টেক মানে ফেলিয়ার নয়, মিস্টেক মানে হলো লেসন। হ্যাঁ, বিষয়টা অনেকটা শহরের ট্রাফিক লাইটের মতো। পারফেকশনিজম হলো এমন একটি অবস্থা যেখানে কেউ গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বের হতেই চাইছে না। সে অপেক্ষা করছে শহরের সমস্ত ট্রাফিক সিগন্যাল যখন একসাথে সবুজ হবে, কেবল তখনই সে গাড়ি স্টার্ট করবে। কিন্তু বাস্তবে এমনটা তো কখনোই ঘটে না। একদম না। গাড়ি নিয়ে রাস্তায় নামতে হয়, লালবাতি পড়লে থামতে হয়, আবার সবুজ হলে এগোতে হয়। অসাধারণ একটি অ্যানালজি। এবং এই অ্যানালজিটি সোর্সে দেওয়া ইলন মাস্কের উদাহরণটির সাথে দারুণভাবে খাপ খায়। মাস্কের স্পেসএক্সের প্রথম দিকের রকেটগুলো যখন বারবার মহাকাশে যাওয়ার আগেই বিস্ফোলিত হচ্ছিল, অনেকেই তো তখন এটিকে চূড়ান্ত ব্যর্থতা ভেবেছিল। ঠিক, কিন্তু তিনি জানতেন বদ্ধ ঘরে বসে সমীকরণ মেলানোর চেয়ে একটি রকেট উৎক্ষেপণ করে সেটি বিস্ফোরিত হতে দেওয়া অনেক বেশি কার্যকরী। কারণ সেই বিস্ফোরণ থেকে যে রিয়েল টাইম ডেটা পাওয়া যায় তা কয়েক বছরের তাত্ত্বিক গবেষণার চেয়েও মূল্যবান। হ্যাঁ, তিনি নিখুঁত রকেটের জন্য অপেক্ষা করেননি। স্টিভ জবস বা ওয়ারেন বাফেটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জবস যখন অ্যাপেল শুরু করেন, বিশাল কোনো অফিস ছিল না, ছিল শুধু গ্যারেজ আর আইডিয়া। ওয়ারেন বাফেটও তো খুব ছোট বয়সেই ইনভেস্টিং শুরু করেছিলেন, নিখুঁত পরিস্থিতির জন্য অপেক্ষা করেননি। ঠিক বলেছেন। তারা সবাই অসম্পূর্ণ পরিস্থিতি থেকেই কাজ শুরু করেছিলেন। তার মানে দাঁড়াচ্ছে এই পারফেকশনিজম বা সঠিক সময়ের মরীচিকা থেকে বেরিয়ে আসার জন্য এমনভাবে চিন্তা করতে হয় যা সাধারণ মানুষের কাছে পাগলামি মনে হতে পারে। আর এটি আমাদের পঞ্চম মানসিক বাধা, ভিন্নভাবে চিন্তা করার ভয় বা ডিফারেন্ট থিঙ্কিংয়ের ভয়। যদি আমরা বিষয়টা একটু দেখি, সমাজ তো সবসময় একটি নিরাপদ ছকে বাঁধার চেষ্টা করে, তাই না? বলে, যদি আমরা বিষয়টিকে একটু বড় পরিসরে দেখি, সমাজ কাঠামোগতভাবেই স্থায়িত্ব এবং শৃঙ্খলা পছন্দ করে। সমাজ চায় সবাই যেন পড়াশোনা শেষ করে একটি নিশ্চয়তাপূর্ণ চাকরি জোগাড় করে। হ্যাঁ, এটি সমাজের টিকে থাকার একটি উপায়। কিন্তু যারা একটু ভিন্নভাবে ভাবে, অর্থাৎ সমাজ নির্ধারিত সেফেস্ট পাথ বা নিরাপদ রাস্তা এড়িয়ে নতুন কিছু করতে চায়, সমাজ শুরুতে তাদের পাগল ভাবে
এবং নিরুৎসাহিত করে। তাহলে এর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ হল সমাজের এই যে নয়েজ বা কোলাহল, এটাকে ইগনোর করেই নিজের পথ তৈরি করতে হয়। ঠিক বলেছেন। একজন মানুষ যখন ভিন্নভাবে চিন্তা করার সাহস দেখায় তখন সে আসলে নিজের ভেতরের ভয়টিকে জয় করে। স্টিভ জবস বা জেফ বেজোসের আইডিয়াগুলো যখন প্রথম এসেছিল তখন সমাজ সেগুলো গ্রহণ করেনি। কারণ সেগুলো সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে ছিল। কিন্তু তারা সেই সমালোচনাকে পাত্তা দেননি বলেই আজ তারা ইতিহাস তৈরি করেছেন। হ্যাঁ, ভিন্নভাবে চিন্তা করা মানে ভুল করা নয়। এর অর্থ হল নতুন সম্ভাবনার জন্ম দেওয়া। আমরা এতক্ষণ যে বাধাগুলোর কথা বিশ্লেষণ করলাম, এগুলো কীভাবে মনস্তাত্ত্বিকভাবে আমাদের আটকে রাখে তা খুব স্পষ্টভাবে বোঝা গেল। এবার তাহলে সেই প্র্যাকটিক্যাল রোডম্যাপের কথায় আসা যাক, যা আজকের এপিসোডের মূল ফোকাস। হ্যাঁ, এই সোর্স থেকে পাওয়া ধারণাগুলোকে কিভাবে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, সেই সফলতার ধারাবাহিক রোডম্যাপটি কেমন হবে? এই রোডম্যাপের প্রথম এবং সবচেয়ে ক্রিটিক্যাল পর্যায় হল প্রথম পদক্ষেপ বা ফার্স্ট স্টেপ। সোর্সটি তো বলছে যে নলেজ বা জ্ঞান তখনই ভ্যালু তৈরি করে যখন তা অ্যাকশনে পরিণত হয়। একদম। কেউ হয়তো শত শত অডিও বুক শুনতে পারে, অনেক কিছু জানতে পারে, কিন্তু যতক্ষণ না সে একটি ছোট্ট কাজ করছে ততক্ষণ তার মস্তিষ্কে কোনো পরিবর্তন আসে না। শুরুটা হতে হবে একদম ছোট করে। অর্থাৎ মাথার ভেতরে একটি ছোট্টখাটো বিদ্রোহ ঘটাতে হবে। আজই এমন একটি পদক্ষেপ নিতে হবে যা আগে অ্যাভয়েড করা হতো। ঠিক। যখনই মনের ভেতরে সেই পরিচিত নেতিবাচক কণ্ঠস্বর বলবে, আমি পারব না, ঠিক তখনই নিজেকে পাল্টা প্রশ্ন করতে হবে, কেন পারব না? ওয়াও! এই একটি ছোট্ট প্রশ্নই ব্রেনের লিমিটেশন ভাঙতে শুরু করবে। হ্যাঁ, কিন্তু শুধু প্রথম পদক্ষেপ নেওয়াই যথেষ্ট নয়। এই রোডম্যাপের দ্বিতীয় অংশটি হল নিয়মিত চর্চা বা রেগুলার প্র্যাকটিস। কারণ মাইন্ডসেট পরিবর্তন একদিনে হয় না, এটি একটি প্রসেস। বিষয়টা অনেকটা আমাদের শরীর বা মনের ব্যায়ামের মতো। শরীর যেমন ওয়ার্কআউট করলে ধীরে ধীরে স্ট্রং হয়, মাইন্ডও প্র্যাকটিসের মাধ্যমে স্ট্রং হয়। চমৎকার অ্যানালজি। প্রথম কয়েকদিন নতুন পথে হাঁটার পর মন বারবার সেই পুরনো চিন্তায় ফিরে যেতে চাইবে, আবার ব্যর্থতার ভয় চেপে ধরবে। তখন কি করণীয়? এখানে আসল খেলাটা হলো কত দ্রুত এবং কতবার একজন মানুষ নিজেকে পুনরায় রিসেট করতে পারে। সফলতার জন্য কোনো ম্যাজিক বা শর্টকাট নেই। তার মানে পরীক্ষিত সূত্র হল মাইন্ডসেট, সাথে অ্যাকশন এবং কনসিস্টেন্সি বা নিয়মিত চর্চা। একদম তাই। মানুষের জীবন কখনো বড় কোনো সিদ্ধান্তে জাদুকরীভাবে বদলায় না, বরং ছোট কিন্তু ধারাবাহিক অ্যাকশনে বদলায়। এটি কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন নয়, এটি একটি ডিরেকশন। হ্যাঁ, যেদিন থেকে মুভ করা শুরু হয় সেদিন থেকেই সাকসেসফুল জার্নি শুরু হয়ে যায়। আজকের এই অত্যন্ত গভীর আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। যদি আমরা পুরো আলোচনার মূল বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরি, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয় বরং ভেতরে থাকে। ডাউট, ফিয়ার এবং ওভারথিংকিং গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। যদি সবকিছু নিয়ন্ত্রণের ভেতরেই থাকে তাহলে আমরা কিসের অপেক্ষায় বসে আছি? কারণ ভবিষ্যৎ কেউ বাইরে থেকে এসে বদলে দিয়ে যায় না, নিজেকেই বদলাতে হয়। নিজের ফিউচার লাক বা ভাগ্য দিয়ে নির্ধারিত হয় না, বরং মাইন্ডসেট দিয়ে নির্ধারিত হয়। একদমই তাই। সবশেষে একটি নতুন চিন্তার কথা মাথায় আসছে, যা হয়তো নতুন করে ভাবতে বাধ্য করবে। বলুন শুনি। আমাদের গভীরভাবে ভেবে দেখতে হবে জীবনের সবচেয়ে বড় ঝুঁকি কি আসলে, ব্যর্থ হওয়া, নাকি সাধারণ মানুষের মতো চিন্তা করে এমন কিছুতে সফল হওয়া যা আসলে আমাদের সত্যিকারের স্বপ্নই ছিল না? অত্যন্ত গভীর একটি প্রশ্ন। যদি জীবন না বদলায়, তবে কি এটা সম্ভব যে মানুষ তার নিজের দেওয়া অজুহাতগুলোর ভেতরেই এক অদ্ভুত স্বস্তি খুঁজে নিয়েছে? এই প্রশ্নটি আসলেই প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে করার মতো। জাস্ট অ্যাকশন। আমাদের ভেতরের এই অদৃশ্য শিকলগুলো চিরতরে ভেঙে ফেলার এখনই সবচেয়ে সঠিক সময়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।